তাহলে চলো শুরু করা যাক। থ্রিডি থ্রিডি এর স্ট্রেট লাইন। আমরা থ্রিডির বেসিক জিনিস কিন্তু শিখে ফেলেছি, যে থ্রি ডাইমেনশনাল প্লেনকে 8টা অক্ট্যান্টে ভাগ করা যায়, প্রত্যেক অক্ট্যান্টের কোঅর্ডিনেট গুলো কিভাবে কনসিডার করা হয়, আর 2D তে ডিস্টেন্স ফর্মুলা, সেকশন ফর্মুলা যা যা ছিল তাই দিয়ে অঙ্কগুলো কিভাবে ম্যানেজ করতে হয় সেটাও শিখেছি। আর হ্যাঁ, ওক্ষেত্রে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এর ইকুয়েশন কি হয়, এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কি হয়, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এর ইকুয়েশন গুলো কি, এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কি, ওয়াই জেড প্লেনের ইকুয়েশন কি, আর কিভাবে পয়েন্ট কনসিডার করা হয় কোন প্লেনের উপর, ইন ডিটেইলে আমাদের আলোচনা করা আছে ফার্স্ট ভিডিওতে, একবার দেখে নিন। চলো, স্ট্রেট লাইন করতে গেলে 2D তে মূল দুটো জিনিস থাকতো, কিন্তু একটু মনে করে দেখো, হয় দুটো পয়েন্ট, না হয় স্লোপ। স্লোপ বা প্রবণতা সরলরেখার, এটা কিন্তু একদম ভাইটাল জিনিস ছিল, কারণ কোন একটা বিন্দু থেকে অসংখ্য সরলরেখা পাস করতে পারে এবং প্রত্যেকটা সরলরেখার সমীকরণ আলাদা আলাদা হতে পারে। আমরা যদি একটু দেখি যে একটা বিন্দু থেকে 2D তে যে সমস্ত সরলরেখাগুলো, ধরো 2D তে এই একটা বিন্দু, এখান থেকে বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন রকম সরলরেখার ইকুয়েশন পাওয়া যেত, এবং তার জন্য মূল বিন্দু কিন্তু একটাই, ধরো x1 y1, এবং প্রত্যেকটার সঙ্গে দেখো কোণগুলো কিন্তু আলাদা আলাদা করছে, আলাদা আলাদা কোণ করছে। এই কোণের উপর নির্ভর করে তার ট্যান ভ্যালু অনুসারে স্লোপ বার করা হতো বা প্রবণতা, এবং সেক্ষেত্রে আমরা জানি এই প্রবণতার সঙ্গে একটা স্থির বিন্দু, চলমান বিন্দু, মানে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু, এটা যদি হতো ট্যান আলফা, এইভাবে করে ইকুয়েশন পেতাম। 3D তে কিন্তু এই রকম কিন্তু শুধু প্রবণতা থাকে না, তাহলে 3D এর ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। 3D এর ক্ষেত্রে এটাকেই বলা হয়, যেটা ওখানে প্রবণতা বলা হয়েছিল, কোসাইন দিগাঙ্ক ও দিগাঙ্ক অনুপাত, বা ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিও। কি সেটা দেখো, লক্ষ্য করে আমরা এখানে একটা ছবি নিয়েছি। এই ছবিতে এবি একটা সরল রেখা, তার উপর যে কোনো দুটো নির্দিষ্ট বিন্দু এ আর বি। এই সরল রেখা অক্ষগুলোর সঙ্গে কি কোণ করছে দেখো, এটাকে দেখানোর জন্য কি করা হয়েছে, সমান্তরাল একটা সরল রেখা, যেটা পি কিউ নেওয়া হয়েছে, এই যে পি কিউ করে এই ওপি রশ্মি, আমরা জানি রশ্মি আর সরলরেখার মধ্যে পার্থক্য হচ্ছে রশ্মিতে একটাই দিক থাকে আর সরলরেখাতে দুটো দিক থাকে। এই ওপি রশ্মি এক্স ওয়াই জেড অ্যাক্সিস গুলোর সঙ্গে যে কোণ করবে, ওক্ষেত্রে কি ছিল, 2D তে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে, এক্ষেত্রে ব্যাপারটা অনেকটা একই রকম। দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি আলফা কোণ করে, তখন তার প্রবণতা ছিল ট্যান আলফা। আর যদি এই ঋণাত্মক দিকের সঙ্গে কোনো একটা সরলরেখা তার ঋণাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে, তাহলে ধনাত্মক দিকের সঙ্গে পাই মাইনাস থিটা কোণ করবে, তাহলে তার প্রবণতা হতো ট্যান পাই মাইনাস থিটা। সব সময় কিন্তু ডিরেকশনটা পজিটিভ ডিরেকশন, অফ অ্যাক্সিস, এটা কনসিডার করা হতো। আমরা কিন্তু এক্ষেত্রেও তাই করব, যে ওপি রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি আলফা কোণ করে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা কোণ, এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে গামা কোণ তৈরি করে, এটাও খুব, তোমরা যখন অন্য অঙ্কগুলো সলভ করবে তখন কিন্তু একটু ভালো করে, ধরো এই একটা সরল
দিস ইজ চলো এটা দেখি। বললো দুটো সরলরেখার কোসাইন দিগাঙ্ক এটা এটা সমীকরণ দ্বারা সিদ্ধ হয়। তাহলে এদের মধ্যেকার সূক্ষ্ম কোণটি নির্ণয় করো। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর ওখান থেকে কি পাচ্ছে ইকুয়াল টু 0, আর এল প্লাস এম প্লাস এন এটা ইকুয়াল টু 0। তাহলে এক কাজ করি, এল প্লাস এম এর হোল স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার। তাহলে এটা একটা রিলেশন পেলাম। এবার এইখান থেকে বোঝার চেষ্টা করি, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2lm মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস, তাহলে কি হলো এল প্লাস এম হোল স্কোয়ার মানে কি এন স্কোয়ার মাইনাস 2lm মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে lm ইকুয়ালস টু 0 হয়ে গেছে। তাহলে আইদার এল 0 অথবা এম 0। যদি এল 0 হয় তাহলে এই ইকুয়েশন থেকে কি পাচ্ছি m প্লাস n ইকুয়ালস টু 0, দিস ইজ m ইকুয়ালস টু মাইনাস n। তাহলে এই লাইনের সরলরেখা দুটির কোসাইন দিগাঙ্ক, ঠিক আছে, এলএমএন। তাহলে কোসাইন দিগাঙ্ক গুলো তাহলে ডিসি এলএমএন দিয়ে লিখছি। ডিসি কত এলএমএন, এল তো 0, এম আর এন কত মাইনাস এম। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 0 1 মাইনাস পেলাম। এবার আর একটা কেস রয়ে গেছে, দেখো যদি এম 0 হয় তাহলে এল প্লাস এন 0, তাহলে এন ইকুয়ালস টু মাইনাস এল। তাহলে এই ক্ষেত্রে ডিসি কত হচ্ছে, এই ক্ষেত্রে ডিসি হচ্ছে দুটি সরলরেখার কোসাইন দিগাঙ্ক গুলো, অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এটা এল এল এম 0, এটা মাইনাস এল। তাহলে এখান থেকে পাচ্ছি 1 0 মাইনাস 1। এগুলো ডিআরই হবে, কারণ ডিসি তো নয়। তাদের রেজাল্টেন্ট করলে কত হবে, এটাকে ডিসি তখনই বলতে পারতাম যদি এর যে কম্পোনেন্ট গুলো আসছে তাদের হোল স্কোয়ারের সাম 1 হতো, তাহলে ডিআর পেলাম। তাহলে দুটো লাইনের ডিআর বুঝতে পারলাম যে দুটো লাইন আছে তারা তাদের ডিআর গুলো এইভাবে রিলেটেড। এবার তাহলে তাদের ডিআর কে ডিসি তে নিয়ে নাও, ডিআর কে ডিসি তে করসপন্ডিং ডিসি বার করতে পারি। ডিসি কত 0 1/√2 মাইনাস 1/√2, এর করসপন্ডিং ডিসি কত 1/√2 0 মাইনাস 1/√2। ওকে, তাহলে দুটো ডিসি পেয়েছি, তাদের ইন্টারনাল অ্যাঙ্গেল থিটা হলে কস থিটা। ডিসি দুটোর প্রোডাক্ট, প্রথমটা 0, পরেরটা 0, পরেরটা হাফ ইকুয়াল টু হাফ। তাহলে থিটা ইকুয়াল টু π/3। তাহলে দুটো সরলরেখার মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল কত হলো π/3 হয়েছে, ঠিক আছে, 60 ডিগ্রি। তাহলে এইভাবে দুটো রিলেশন দেওয়া থাকলে তাদের মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল বার করা যায়। তাহলে বুঝলে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরেরটা দেখো, দেখাও দুটো সরলরেখার ডিসি গুলো এই রিলেশনে আছে।
তাহলে তারা পরস্পর সমান্তরাল এবং তারা পরস্পর লম্ব হলে এটা হবে। তাহলে আগেরটাতে দেখো ভেরিয়েবল গুলোর মধ্যে এক ধরনের রিলেশন ছিল, আর এক্ষেত্রে রিলেশনটা এক ধরনের। তাহলে এর নিয়ম হচ্ছে তোমার যে কোনো একটা ভেরিয়েবলকে তাড়িয়ে দিতে হবে। তাহলে আমরা যদি সেটা তাড়াই, ধরো ফার্স্ট ইকুয়েশনে এল কি পেলাম, এল পাচ্ছি মাইনাস বিএম প্লাস সিএম ডিভাইডেড বাই এ। নিয়ম হচ্ছে একটা ইকুয়েশন থেকে যে কোনো একটা ভেরিয়েবলকে বার করতে হবে। এক্ষেত্রে কিন্তু যেহেতু ডিসিডিআর, তাই এল এম এন এর মধ্যে যে কোনো একটা ভেরিয়েবল বার করলাম, এটা সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দাও। বসিয়ে দিলে ইউ ইন্টু এল স্কোয়ার মানে এর হোল স্কোয়ার, বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি এম এন বাই এ স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার প্লাস ডাব্লিউ এন স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে দেখো এক্ষেত্রে সেকেন্ড ইকুয়েশন আর তিনটে ভেরিয়েবল থাকলো না, দুটো ভেরিয়েবল হয়ে গেছে, এম আর এন। তাহলে আমি এম স্কোয়ার কমন নিই, এম স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকে ইউ বি স্কোয়ার, আর কোথায় আছে প্লাস ভি এ স্কোয়ার, এটা প্লাস টু টু বি সি এম এন, তার সঙ্গে কি আছে বিসি এম এন এর সঙ্গে আর একটু ইয়েও আছে, টু বিসি ইউ আছে, টু বিসি ইউ এম এন প্লাস আর কি আছে ডাব্লিউ স্কোয়ার প্লাস এখানে ইউ সি স্কোয়ার এন স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো এটা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এটা একটু কাজ করি, এন স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, তাহলে ইউ বি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু এম বাই এন এর হোল স্কোয়ার প্লাস টু বি সি ইউ এম বাই এন প্লাস ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ সি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে বললো তারা পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল প্যারালাল, প্যারালাল হলে রুট গুলো সেম সেম হবে, রুট গুলো সেম সেম হলে তাহলে দুটো রুট ইকুয়াল হওয়ার কন্ডিশন কি ডিসক্রিমিন্যান্ট 0, তাহলে লাইন গুলো প্যারালাল হলে ডিসক্রিমিন্যান্ট 0 হবে। তাহলে ডি ইকুয়াল টু 0 হলে আমরা পাই বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এটা বি, তাহলে 4b স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 4ac এদের প্রোডাক্ট ইউ বি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ সি স্কোয়ার ইকুয়ালস টু 0। ওখানে লিখবে সিন্স লাইনস আর প্যারালাল সো রুটস আর ইকুয়াল, রুটস ইকুয়াল হলে ডিসক্রিমিন্যান্ট 0, তাহলে ডিসক্রিমিন্যান্ট 0 হলে আমরা -4 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি একবার মাল্টিপ্লাই করে দিই এটার সঙ্গে এটা, তার মানে ইউ ডাব্লিউ স্কোয়ার বি স্কোয়ার ইউডব্লিউ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা কত ইউ স্কোয়ার
ইউ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ভি ডাব্লিউ a to the power 4 plus uv a square c square minus u square b square c square equal to 0 দেখো এটা এটা কেটে গেল তিনটে টার্ম পড়ে আছে তার মধ্যে সবার মধ্যে স্কোয়ার আছে তাহলে এবারে যদি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দাও প্রথমে এটা লেখো ভি ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ ডাব্লিউ বি স্কোয়ার প্লাস ইউভি সি স্কোয়ার ইকুয়াল টু 0 এবার ইউভি ডাব্লিউ দিয়ে ডিভাইড করে দাও তাহলে এই রিলেশন চলে এসছে দেখো এ স্কোয়ার বাই ইউ প্লাস বি স্কোয়ার বাই ভি প্লাস সি স্কোয়ার বাই ডাব্লিউ ইকুয়ালস টু 0 প্রুভড। তাহলে প্রথম কি করলাম যে কোনো একটা ভেরিয়েবলকে এলিমিনেট করতে হবে দুটো ইকুয়েশন দিয়ে তারপর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হবে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট গুলো ইকুয়াল হলে কি হয় দে আর প্যারালাল লাইনগুলো প্যারালাল হয়ে যায় তাহলে এখান থেকে আমরা এইভাবে করে ফেললাম তাহলে দিস ইজ ইকুয়ালস টু 0 হয়ে গেছে ঠিক আছে। এবার পরেরটা কি বললো তারা পরস্পর পারপেন্ডিকুলার হবে তাহলে তারা যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় তাহলে সেটা করি চলো এইভাবে বললো লাইনগুলো পারপেন্ডিকুলার হবে পারপেন্ডিকুলার হলে তাহলে ডট প্রোডাক্ট 0 হবে তাই তো। তাহলে এক্ষেত্রে যদি রুট গুলো কেমন আছে এম বাই এন তাহলে আমি দুটো একটা m1/n1 ধরছি আর একটা ধরছি m2/n2 তাহলে তাদের প্রোডাক্ট অফ টু রুটস কত m1/n1 ইন্টু m2/n2 ইকুয়ালস টু কি এটা চেঞ্জ নো চেঞ্জ তার মানে w স্কোয়ার প্লাস uc স্কোয়ার divided by v square plus ub square তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি আমার দরকার m1/m2 equals to w square plus uc square equals to n1/n2 divided by v square plus ub square তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা যেহেতু এল এলিমিনেট করলাম তাহলে এই রকম একটা রিলেশন পেলাম যদি এবার আমরা এম কে এলিমিনেট করি তাহলে L1/L2 মানে আর M1 M2 আমি M কে এলিমিনেট করছি তাহলে লিখছি N1/N2 এই রিলেশন পাবো এবার L1 L2 যদি এলিমিনেট করি তাহলে রুট গুলো কেমন আকারের রুট থাকবে দেখো এল এর কোএফিসিয়েন্ট কে চেপে ধরো তাহলে কি আসছে তাহলে WB স্কোয়ার
ডাব্লিউ বি স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার। আর এর তো ঠিকই আছে, ভি স্কোয়ার প্লাস ইউ বি স্কোয়ার পেয়ে যাবো। তোমরা এই দুটো ইকুয়েশন দেখো, এই দুটোতেই যদি এল চাপা দিয়ে দেই তাহলে কে পড়ে থাকছে, এর আর এর, ডাব্লিউ এস বি স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার পড়ে থাকে। এবার রুট গুলো কি, রুট গুলো মানে দুটো লাইন পারপেন্ডিকুলার হতে গেলে কি হবে, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। একটা জিনিস লক্ষ্য করো এক্ষেত্রে, দিস ইকুয়ালস টু দিস, তার মানে তিনটেই ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমি M1 M2 টা পাশে লিখে দেই, M1 M2 বাই ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ সি স্কোয়ার ইকুয়ালস টু ল্যামডা ধরে নিই। তাহলে আমার বার করতে হবে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0, যেহেতু পারপেন্ডিকুলার মান বসাও, L1 L2 এর সঙ্গে কি আছে, ল্যামডা ইনটু দিস। তাহলে এটা হচ্ছে ল্যামডা সবার মধ্যে থেকে কমন যাচ্ছে, তাহলে কি পড়ে আছে, ডাব্লিউ বি স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার প্লাস ল্যামডা ইনটু ভি স্কোয়ার প্লাস ইউ বি স্কোয়ার প্লাস ল্যামডা ইনটু ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ সি স্কোয়ার ইকুয়ালস টু 0। ল্যামডা দিয়ে ডিভাইড করো আর এটাকে একটু ম্যানেজ করে ঠিক ঠিক ইকুয়েশন লেখো, তাহলেই হয়ে যাবে। ধরো এখান থেকে ইকুয়েশনটা কি, এ স্কোয়ার কমন নিলাম, এ স্কোয়ার কমন নিলে স্কোয়ারের কোএফিশিয়েন্ট কে কে আছে, ডাব্লিউ আর ভি, তাহলে ভি প্লাস ডাব্লিউ প্লাস বি স্কোয়ার কমন নিলাম, কোএফিশিয়েন্ট কে আছে, ডাব্লিউ আর ইউ, ডাব্লিউ প্লাস ইউ প্লাস সি স্কোয়ার কমন নিলাম, কে কে আছে, সি স্কোয়ারের কোএফিশিয়েন্ট ইউ আর ভি, ইউ প্লাস ভি ইকুয়ালস টু 0। এসে রিলেশন, সো প্রুভড। তাহলে রুট গুলো প্যারালাল হলে এই হয়, রুট গুলো পারপেন্ডিকুলার হলে এই। খুব ইম্পর্টেন্ট। আর তোমরা এটাকে জেইর জন্য জাস্ট রেজাল্টটা মনে রাখো, জেইর জন্য রেজাল্ট মনে রাখো। কিভাবে মনে রাখবে চলো একবার একটু দেখে নেই। তাহলে ইকুয়েশন গুলোকে পর পর লেখো, ইকুয়েশন গুলোকে পর পর লেখো। কি আছে দেখো, এ এল প্লাস বি এম প্লাস সি এন ইকুয়ালস টু 0, ইউএল স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার প্লাস ডাব্লিউ এন স্কোয়ার ইকুয়ালস টু 0। প্যারালালের কন্ডিশন কিভাবে করবে, কোএফিশিয়েন্ট গুলো খেয়াল করো, সিঙ্গেল টার্মের কোএফিশিয়েন্টে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার বাই ইউ বি স্কোয়ার বাই ভি প্লাস সি স্কোয়ার বাই ডাব্লিউ ইকুয়ালস টু 0। মনে রাখবে সিঙ্গেল টার্ম, কোনোটাতে পাওয়ার 2 নেই, তাই সিঙ্গেল টার্মে স্কোয়ার হয়ে তাদের কোএফিশিয়েন্ট গুলো স্কোয়ার করে এদের সিঙ্গেল কোএফিশিয়েন্টে ডিভাইড করে। আর পারপেন্ডিকুলার দেখো, পারপেন্ডিকুলারে কি হচ্ছে, এটা তো স্কোয়ার করতেই হবে। আর এদের মধ্যে রিলেশনটা হচ্ছে, দেখো এ নিয়েছি তাহলে বাকি দুটো কি হবে, ভি প্লাস ডাব্লিউ প্লাস বি স্কোয়ার নিচ্ছি, তাহলে এটা বাদ যাবে, বাকি দুটো ডাব্লিউ প্লাস ইউ প্লাস সি স্কোয়ার নিয়েছি, বাকি দুটো ইউ প্লাস ভি ইকুয়ালস টু 0। যদি এইভাবে মনে রাখতে পারো, জেইতে খুব হেল্প করবে, কারণ জেইতে এতটা বড় তো করার সময় থাকবে না। তাই আর তোমাদের বোর্ডস এর একবারে রেজাল্ট লিখলে হবে না, তাহলে বোর্ডস এ তোমাদের করে দেখাতে হবে। বোর্ডস এ অবশ্য দুটো প্রুফ একসঙ্গে থাকবে না, একটাই থাকলে যে কোনো একটাই থাকতে পারে। তাহলে টেকনিকটা বুঝলে, দুটো লাইনকে লিখে নিলাম পাশাপাশি, যার কোয়াড্রেটিক ফর্ম আছে সে লিনিয়ার ফর্মের কোএফিশিয়েন্ট দেবে, আর যে লিনিয়ার ফর্মে আছে সে কোয়াড্রেটিক ফর্মে। আর এটা তো জানো প্যারালাল হলে কি হয়, তাদের প্রপোর্শনাল হয়, তাই প্রপোর্শনালিটি দিয়ে
এই যে প্রপোর্শন হিসেবে মাঝখানেটা প্লাস দিয়েছে, এটা টেকনিক। আর যদি পারপেন্ডিকুলার হয়, যেটাকে লিখছি কোএফিসিয়েন্ট লিনিয়ার, বাকি দুটো তার স্কোয়ার করেই লিখবো, আর বাকি দুটোর সাম। দেখো এটা অনেক বড় কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাকে এইভাবে ম্যানেজ করে লিখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা বললো দেখাও দুটো ঘনকের মধ্যবর্তী কোণ এত। তাহলে প্রথমে আমরা একটা কিউব ড্র করছি। কিউব, এই কিউব ড্র করার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, ভালো করে দেখো। তার তিনটে ভার্টিসেসকে তিনটে অ্যাক্সিসের ওপর এমন ভাবে রাখবো, তিনটে ভার্টিসেসকে তিনটে অ্যাক্সিসের ওপর। দেখো তিনটে ভার্টিসেস তিনটে অ্যাক্সিসের ওপর থেকে গেছে। এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তিনটে ভার্টিসেস, এই যে নাম দিচ্ছি এ বি সি ডি ই এফ জি। যেহেতু কিউ, তাই তিনটে সবগুলো সাইডের লেন্থ সেম হবে। তাহলে এটা A0 0, আমরা আগেই শিখেছি এটা কোন প্লেনে আছে, এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে এক্স আর ওয়াই থাকবে। এটা ওয়াই অ্যাক্সিসের ওপর আছে, যার নাম থাকে সেই প্রেজেন্ট হয়। এটা ডি ওয়াই জেড প্লেনে আছে, তাহলে ওয়াই আর জেড কোঅর্ডিনেটস থাকবে। এটা এক্স জেড প্লেনে আছে, তাহলে এক্স আর জেড থাকবে না। এটা তোমার, এটা কোথায় আছে, এটা জেড অ্যাক্সিসের ওপর আছে, তাহলে জেড অ্যাক্সিসের ওপর থাকার জন্য 0 0 এ, এটা ই পয়েন্টটা। আর এফটা হচ্ছে এক্স জেড প্লেনের ওপর আছে, তাহলে এক্স আর জেড থাকবে, আর এ তো অরিজিন। তাহলে প্রথম এইভাবে আমরা ম্যানেজ করব, প্রত্যেকটা ভার্টিসেসকে চিহ্নিত করব। টেকনিকটা শিখেছে, যার নাম আমি পাচ্ছি পড়ছি, এ কোথায় আছে এক্স অ্যাক্সিসে, তাহলে এক্সটা থাকবে। সি কোথায় আছে ওয়াই অ্যাক্সিসে, তাহলে ওয়াই এর জায়গায় ভরাট হবে। আর এ হলো কেন, সবগুলো যেহেতু কিউব, প্রত্যেকটা সাইডের লেন্থ সেম, কোন প্লেনে আছে এক্স ওয়াই। এবার দেখো আমি যদি বলি এটা একটা ডায়াগোনাল, এটা কি ঠিক? ঠিক নয়, কারণ এটা একটা প্লেনের ডায়াগোনাল, কিউবের ঘনকের কর্ণ হয়নি, এটা একটা ঘনকের সাইডের কর্ণ হয়েছে। তাই এটাও তোমাদের মনে রাখতে হবে যে এটাকেও তোমাদের খেয়াল করতে হবে, না কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাহলে ওটা যেহেতু কিউবের তাহলে কিউবের ডায়াগোনাল গুলোকে এটার একটা ম্যানেজ করার ব্যাপার আছে। দেখো ও পয়েন্ট লিখলাম, ওর কোঅর্ডিনেট গুলো কি 0 0 0। আচ্ছা জি এর কোঅর্ডিনেটস কি হবে, তিনটেই থাকবে, তাহলে দুটো মিলে পুরোটা ভরাট করে নেবে। এ 0 0 0, তাহলে এর অপোজিটে কি হবে এ এ এ, তাহলে ওজি একটা ডায়াগোনাল। এর ডিআর কত, ডিআর অফ ওজি ইকুয়ালস টু কি a minus 0 a minus 0 a minus 0, that is a a a হয়ে গেল। আরেকটা ধরো আমি ইচ্ছে করেই f লিখলাম, dr of f, f এর কোঅর্ডিনেটস গুলো কি a0 a, তাহলে তার উল্টো দিকে পয়েন্টটা এমনই হবে যে 0 a 0 হবে। 0 a 0 কত c, বুঝতে পারলে? টোটালটা মিলে a হতে হবে। আবার ধরো আমি ই পয়েন্ট নিলাম, ই পয়েন্টের কোঅর্ডিনেটস কত 0 0 a, ই এর অপোজিটে কে থাকতে হবে, যার এ 0 হবে, এ 0 কি বি, তাহলে ই বি আর একটা তার ডায়াগোনাল। এইভাবে মোট 4টে ডায়াগোনাল পাওয়া যাবে। তাহলে আমি এফসি ডায়াগোনালের জন্য সি এর কোঅর্ডিনেটস, সি এর কোঅর্ডিনেটস কি আছে 0 মাইনাস এ
এ মাইনাস জিরো, জিরো মাইনাস এ, তাহলে এটা কত হলো? মাইনাস এ জি এ আর মাইনাস। এবার এদের ইন্টারনাল অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কস থিটা ইকুয়ালস টু, দেখো এদের ডট প্রোডাক্ট কত হয়? মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই অ্যাকুইট অ্যাঙ্গেল, তাই কি করছি? মড দিয়ে নিলাম, তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার একই রকম স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে কত হলো? মড অফ স্কোয়ার বাই থ্রি স্কোয়ার ইকুয়াল টু 1/3, তাহলে অ্যাঙ্গেলটা থিটা ইকুয়াল টু কস ইনভার্স অফ 1/3 প্রুভড। তাহলে কিউবের যে কোনো দুটো ডায়াগোনালের মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল হয় কস ইনভার্স 1/3। এই রেজাল্টটাও মনে রাখবে। কিভাবে অঙ্কটা আমরা সলভ করলাম সেটা দেখলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। আচ্ছা চলো দেখো লক্ষ্য করে এরপরে কি আছে। এটা তো অলরেডি পারবে। এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের ওপর লম্ব বিক্ষেপ যথাক্রমে 12, 4 ও 13 হলে, এই যে আমরা যদি মানে যে সরলরেখা মনে করি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে, তাহলে লম্ব বিক্ষেপ দিস, তাহলে তার তাহলে ডিরেকশন কোসাইন গুলো এল এম এন হলে এল কস আলফা, যে সরলরেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের ওপর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য 12, 13 এবং এই এটা হচ্ছে 12, এটা আর এটা আলফা যদি আমরা বলি, তাহলে তার কোসাইন দিগাঙ্ক গুলো বার করো। এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ ওপর যে রেজাল্টটা করলো, তাহলে তাদের রেজাল্ট্যান্ট কত? 12 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার, আর তো বার করতে হবে 13 স্কোয়ার, কারণ 144 যোগ 16 যোগ 169, 9 6 15 আছে 19 9 থাকলো 1, 4 কে 7 আর কে 8, 8 আর 4 12 2 হাতে থাকলো 1, 329। তাহলে এটা তাহলে এল ইকুয়ালস টু আমরা পেয়ে যাব এল কস আলফা, কস আলফা। আচ্ছা তাহলে তার দিক অনুপাত গুলো কি হবে? 12/√329, পরেরটা কত হবে? 4/√329 আর 13/√329। রেজাল্ট্যান্ট দিয়ে ডিভাইড করলেই আসলে ওগুলো ডি আর হিসেবেই আছে। এবার দেখো এটা যদি হোল স্কয়ার করো, এরা কি ডিসি? তার দিগঙ্ক, তার কোসাইন দিগঙ্ক গুলো না, এরা অবশ্যই ডিসি, কারণ এদের রেজাল্ট্যান্ট করলেই কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে প্রজেকশনের ওপর যদি প্রজেকশনকে যদি রেজাল্ট্যান্ট দিয়ে ডিভাইড করা যায় তাহলে আমরা এটা পেয়ে যাই। তাহলে আমরা অনেকগুলো অঙ্ক করলাম। এটা এইচডব্লিউ হিসেবে থাক, যে লাইন মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা বিটা গামা, একটা ডায়াগোনালের সঙ্গে যে কোণ করে সেটা আমরা পেয়েছি। এই যে কোনো একটা ডায়াগোনাল, এই তো কিউবের যে কোণগুলো করে সেগুলো কত আমরা জানি, cos ইনভার্স 1/3। মনে করি এই লাইনটা, যে কোনো একটা লাইন গেছে, সে
তার ডায়াগোনাল গুলোর সঙ্গে, এই যে ডায়াগোনাল গুলোর সঙ্গে যদি আলফা, বিটা, গামা, ডেল্টা, চারটে ডায়াগোনাল আছে, চারটে অ্যাঙ্গেল করেছে, তাহলে এই লাইনের আমি ডিআর গুলো যদি ধরে নিই, আর এই লাইনের তো ডিআর আমি জানি, এটা কি হয়, কস আলফা কস বিটা, যদি আলফা অ্যাঙ্গেল করে তাহলে কস আলফা হবে এর ডিসি, আর এর ডিসি বার করে নেব, তাহলে তাদের দুটোর মধ্যে অ্যাঙ্গেল বার করে নেব, অ্যাঙ্গেল বার করে নিয়ে একদম কস আলফার ভ্যালু পাবো, সাইন আলফার ভ্যালু পাবো, এরকম করে কস আলফা কস বিটা কস গামা কস ডেল্টার ভ্যালু বার করবে, বার করে এখানে বসিয়ে দেবে, তাহলে রেজাল্ট পেয়ে যাবে। এটা কিন্তু এইচডব্লিউ হিসেবে থাকলো। ঠিক আছে, তাহলে ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও স্ট্রেট লাইন করতে গেলে এটা খুব প্রয়োজনীয় জিনিস। দুটো স্ট্রেট লাইন কখন পারপেন্ডিকুলার হয়, কখন প্যারালাল হয়, সে সমস্ত গুলো। আর ডিসি থেকে ডিআর এ কি করে চেঞ্জ করতে হয়, কোনো পয়েন্ট দেওয়া থাকলে, ডিস্টেন্স দেওয়া থাকলে কিভাবে অঙ্কগুলোকে ম্যানেজ করতে হয়, সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখলাম। আমরা পরের ভিডিওতে স্ট্রেট লাইনের বাকিটুকু আলোচনা করব।